তো চলো আজকে আমরা শুরু করব প্র্যাকটিস সেট 2। এই প্র্যাকটিস সেটে ম্যাথ এবং রিজনিং আমরা দুটোই রেখেছি। তো এক এক করে আমি করছি, একটু দেখে নাও। সবার প্রথমে যে কোশ্চেনটি রয়েছে, যদি কোনো একটি নির্দিষ্ট ভাষায় চ্যাম্পিয়ন কোডটিকে লেখা হয়, তো এই কোডিং ডিকোডিং যখনই করবে, যে কোনো কোশ্চেনে আসো কোডিং ডিকোডিং, তোমরা কী করবে, চোখ বন্ধ করে নিচে নিচে আগে লিখে নেবে তার কোডগুলো। কেন লিখতে বললাম, তাহলে অনেকটাই সুবিধা হবে এবং আমরা সহজে বুঝে যাব যে এর কোডটা কী হতে পারে। তো চলো আমরা এখানে একটু লিখছি, CHAMPION, এর নিচে নিচে আমরা কোডটাকে দিয়ে দেব HC। দেখো এই লেখার সাথে সাথে কিন্তু আমার নজরে এসে গেল যে নিয়মটা কি হতে পারে, আমি কিন্তু বুঝে গেলাম লিখতে গিয়েই। দেখো জাস্ট কী করলো, এই যেই, তাই না? তাহলে আমরা লজিকটা খুঁজে পেয়েছি। এবার এখানে আমরা এইভাবে যদি করে দেই, এটাকে কি হবে, আগে ই হবে, এন হবে, তাই তো? আর একটা কাজ করো, তুমি শেষের দুটোকে একটু দেখো, কি হবে, ই হবে, ভি হবে। তাহলে প্রথমে হবে ইএন, শেষে হবে ইভি। দেখো শেষে ইভি কোথায় আছে, দেখো একমাত্র শেষে ইভি। আমার কিন্তু সম্পূর্ণটা করার কোনো প্রয়োজন হলো না। ঠিক আছে, তাহলে আমরা কতটা কম সময়ের মধ্যে করে ফেললাম। ভাই সবাই বুঝতে পেরেছো? একটু রেসপন্স করবে জাস্ট। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই যে দেখো আমি কিন্তু অনেকটা সময় বাঁচিয়ে দিলাম, শুধু আমি নিয়মটা দেখলাম, দেখে আমি পরেরটা কিভাবে বের করতে বের করে নিলাম। এবার চলে আসো, আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। এই কোশ্চেনটা কি আছে দেখো, নিম্নলিখিত প্রশ্নটিতে একটি শব্দ দেওয়া আছে, তারপরে আরও 4টি শব্দ দেওয়া আছে, যাদের মধ্যে একটি শব্দের অক্ষরগুলিকে ব্যবহার করে গঠন করা যায় না। যাক, এখানে এটা অপশান না, এটা হচ্ছে ইন্টেলিজেন্স, অর্থাৎ এখান থেকে লেটারগুলো নিয়ে কোন শব্দটি এই যে গঠন করা যাবে না, আমাকে সেটা খুঁজে বের করতে হবে। এবার আমরা এখানে উত্তর করব। দেখো এবার এখানে কিন্তু তোমাকে এক এক করে চেক করতে হবে। কিভাবে, প্রথমে আমরা দেখব যে প্রথমে কি আছে, TILLAGE। তো দেখব এর মধ্যে টি আছে, আই আছে, LLAGE, এর মধ্যে কিন্তু দেখো কোথাও এ নেই, কোথাও কিন্তু এ নেই। তাহলে আমরা কিন্তু এই শব্দটিকে গঠন করতে পারবো না। তাহলে আমাদের উত্তর কিন্তু এসে গেছে অপশন নাম্বার বি। ভাই সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে ফাইন। পরের কোশ্চেন, নিম্নে প্রদত্ত ভগ্নাংশগুলির মধ্যে সবথেকে ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি তোমাকে বের করতে হবে। তাহলে আমরা কি করব, দেখো আমি জাস্ট একটু লিখে নিচ্ছি। ডি অপশন। আচ্ছা, বা খুব সুন্দর, আমরা একটু লিখে নেই এখানে, তারপরে বোঝাচ্ছি কিভাবে করতে হয়। তোমরা এগুলো সব চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে কিন্তু পেয়ে যাবে, একদম সুন্দরভাবে নিয়মগুলো করে দেওয়া আছে। তাহলে কোনায় কোনি গুণ করতে হয়, 4 4 16 হয়, আর 5 নং 45 হয়, তাই তো? এখানে ক্ষুদ্রতম চেয়েছে, তাহলে এই দুটোর মধ্যে ক্ষুদ্রতমকে 16, অর্থাৎ এই ফ্র্যাকশনটার কোনো আর আমার দরকার নেই। তাহলে আমরা এবার এই ফ্র্যাকশনের সাথে এই ফ্র্যাকশনের কাজ করব। তো আমি তোমার বোঝার সুবিধার্থে একটু নিচে লিখে দিই। এখানে কি করবে, পরীক্ষায় এরকম লিখবে না, ঠিক আছে? আমি তোমার বোঝার সুবিধার্থে আমি এইভাবে করতে পারতাম যে 4 × 8, 4 8 কত 32, 3 নং কত 27। তাহলে এখানে আমার ক্ষুদ্রতম দরকার, অর্থাৎ এটা এখন 32 বড়, তাহলে এই ফ্র্যাকশন বাদ এই ফ্র্যাকশন নিয়ে কাজ হবে। তাহলে 3 সাথে কত, 3 সাথে 21, আর এখানে কত হবে 6 8 48। তাহলে আমার এখানে ক্ষুদ্রতমকে এই যে 21, অর্থাৎ 3/8। সো আমার এখানে উত্তর কিন্তু 3/8। ভাই সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে ফাইন। পরের কোশ্চেন, এই যে একজন ব্যক্তি দক্ষিণ দিকে অগ্রসর হন এবং বাম দিকে ঘুরে যান, আবার তিনি বাম দিকে 45 ডিগ্রি। দেখো নর্মালি আমরা ডান দিক বাম দিকে যখনই ঘোরাঘুরি করতে দেয় আমরা ইজিলি করে ফেলতে পারি, কিন্তু অনেক সময় হয়তো এই ডিগ্রি আর শ্যাডো, যেটা আমি শুরুতেই বলেছিলাম, সমস্যা অনেকের হতে পারে। তো যাই হোক, এগুলো কীভাবে করবে একটু দেখিয়ে দেই। আমার ডিরেকশনের চ্যাপ্টারটি যদি ভালোভাবে তুমি করতে পারো, তাহলে কিন্তু আর এই চ্যাপ্টার নিয়েও কোনো প্রবলেম হবে না। এবার এখানে দেখে নাও যে আমরা কি করব। প্রথমে কি বলেছে, এক ব্যক্তি দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে, ওকে ফাইন। এই যে দক্ষিণ দিকে, সবসময় কেন্দ্র বিন্দু থেকে শুরু করবে দক্ষিণ দিকে অগ্রসর হলে, ওকে। এবার কি বলেছে, তিনি বাম দিকে ঘুরে যান। তাহলে এবার বাম দিকে বলতে সে কোন দিকে ঘুরবে, বাম দিকে বলতে তার এই যে, আরেকটা জিনিস মনে রাখবে, এই যে এই অ্যারোটা কেন দিচ্ছি, অ্যারোটা হচ্ছে তোমার ফেস, তোমার ফেসের থেকে, তাহলে বাম দিক, তাহলে এটা হলো বাম দিক, সে বাম দিকে গেল। বাম দিকে যাওয়ার পরে এবার কি করলো, সে কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করলো, তাই তো, ঘুরে যান। তাহলে এইভাবে যদি যায় 45 ডিগ্রি, দেখো সম্পূর্ণটা দেখো,
এই যদি এই হচ্ছে 90 ডিগ্রি, তাহলে উনি কিন্তু 90 না 45, অর্থাৎ এই অ্যাঙ্গেল ঘুরবে, এইটুকু অ্যাঙ্গেল। তাহলে এটা যদি এখন আমার হয় এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা নিচ্ছ, আমি ধরো এরকম জায়গাতে কিছুটা এসছে বাদিকে, এইভাবে অ্যাঙ্গেলটা এসছে, এই যে এই হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এখন সে কোন দিকে রয়েছে, এবার এখানে এখন তিনি কোন দিকে মুখ করে আছেন, তাহলে এই মুখটা তার কোন দিকে হবে, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে কি পূর্ব, তাহলে এখন তিনি কোন দিকে মুখ করে আছেন, উত্তর পূর্ব দিকে মুখ করে আছেন। এই যে আমার অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। ভাই সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। পরের কোশ্চেন দেখো, প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে এমন একটি সংখ্যা আছে যেটি নিখুঁত বর্গ নয়, সেটি কোনটি? তাহলে এবার কি বর্গ নয়, এবার বের করতে হবে। ভালো করে বোঝো, তোমরা যারা আমার স্কোয়ারের ক্লাসটি দেখেছো তারা কিন্তু ইজিলি বলতে পারবে যে কোনো সংখ্যা পূর্ণবর্গ কিনা, তার জন্য কিন্তু কিছু নিয়ম আছে। ভাই বিনা প্রয়োজনে কিন্তু আনমিউট করো না। তাহলে এখানে আমরা নিয়ম শিখিয়েছিলাম যে কোনো সংখ্যা পূর্ণবর্গ হতে গেলে তার শেষে কি কি থাকতে পারে না আমরা আগে দেখব। পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে তার শেষে কখনো কিন্তু যে কি 2 থাকতে পারে না, এই যে 2 কখনো থাকবে না, তোমরা নিয়মে দেখে নেবে, নিয়মে দেখিয়েছি কখনো 2 থাকতে পারে না। পূর্ণবর্গ সংখ্যার শেষে আর কি থাকতে পারে না, যেমন আমি একটু লিখে দেই, যেমন কখনো 2 থাকতে পারে না, কখনো 3 থাকতে পারে না, কখনো 7 থাকতে পারে না, কখনো 8 থাকতে পারে না পূর্ণবর্গ সংখ্যার শেষে, তাই তো? এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, কিন্তু এখানে বলেছে কোনটি পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ সংখ্যার শেষে 2 কখনো থাকতে পারে না, কিন্তু এর শেষে দেখো 2 রয়েছে, তাহলে এটাই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে আমরা এখান থেকে উত্তর করব অপশন নাম্বার বি, বাকি সবগুলোই কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। তোমরা কি বুঝতে পেরেছো? একটু রেসপন্স করবে। হ্যাঁ স্যার। ওকে ফাইন। তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো আগে সবাই ভালো করে দেখে নাও যারা পরে জয়েন করেছো, কারণ চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে বেসিক থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে। সেগুলো যদি তোমরা দেখে নিতে পারো তোমাদের কোনো প্রবলেম হবে না। আর এই প্র্যাকটিস সেটগুলো তো হচ্ছে এক্সট্রা, ঠিক আছে? আমি যদি এখন তোমাদেরকে অঙ্ক ক্লাস নাও করাই, রিজনিং ক্লাস নাও করাই, তাহলেও তোমরা যা স্কোর করে ফেলবে ভাবতেই পারবে না, ঠিক আছে? চলো পরের কোশ্চেন দেখো, শ্রেণীর একটি পরীক্ষায় একজন ছাত্রকে 30% নম্বর অবশ্যই পেতে হয় উত্তীর্ণ হওয়ার জন্য। তাহলে 30% নাম্বার পেলে তুমি পাস করবে। অমিত কি করেছে, 225 নম্বর পেয়েছে, কিন্তু 15 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে পাস করতে গেলে তাকে কত নম্বর পেতে হতো? তাহলে দেখো, মিনিমাম পাস করার জন্য 30% নাম্বার পেতে হয়, কিন্তু অমিত 225 নম্বর পেয়েছে আর হচ্ছে 15 নম্বরের জন্য ফেল করেছে। তাহলে অমিত যদি আর 15 পেতো তাহলে পাস করতো। তাহলে টোটাল নাম্বারটা কত হতো অমিতের? 225, 30, 40, 240 নাম্বার হতো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এখানে 3 = 24, কিন্তু আমাদের তো টোটাল বের করতে হবে। টোটাল কত? টোটাল হচ্ছে 100%। তাহলে 3 = যদি 24 হয়, তাহলে কত গুণ করলাম? 8 গুণ করলাম, তাহলে 100 = কত হবে? 8 গুণ করো, তাহলে কত হবে? 8 100 800। দেখো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। ওকে, চলো আমরা পরের কোশ্চেনে যাই। তাহলে এখানে আমাদের উত্তর হবে 800। এবারের কোশ্চেন কি আছে দেখো, চরণ ও রজতের বেতনের মধ্যে মধ্যবর্তী অনুপাত হচ্ছে 5:4। তাহলে তাদের দুজনের বেতনের অনুপাত এখানে বলে দিয়েছে। যদি প্রত্যেকের বেতন 3000 টাকা করে বৃদ্ধি পায়, তাহলে তাদের নতুন বেতনের অনুপাত হবে 6:5। তাহলে আমরা কিভাবে করব দেখো, প্রথমে তাদের যে বেতন সেই বেতন কত? 5:4। এখন 3000 টাকা করে বাড়ার পরে তাদের অনুপাত হয়েছে 6:5। এই যে এখন অনুপাত হয়েছে 6:5। তাহলে এবার ভালো করে বোঝো যে এটা হচ্ছে চরণের, পরীক্ষার সময় তো আর এই চরণ লিখতেও না, এমনিতে এই যে 5 আর 4 লিখলেই হবে। আর এটা হচ্ছে রজতের। এখন ঘটনা হচ্ছে এই যে দেখো, চরণের অনুপাত আগে ছিল 5, এখন 6 হয়েছে, অর্থাৎ 1 অনুপাত বাড়লো। এই যে রজতের আগে 4 ছিল, এখন 5 হয়েছে, 1 অনুপাত বাড়লো। কিন্তু কোশ্চেনে বলেছে 3000 টাকা বাড়লো, তাহলে আমরা তো বলতে পারি যে এই 1 অনুপাত = হচ্ছে 3000 টাকা। কিন্তু এখানে বলা হয়েছে তাহলে চরণের প্রাথমিক অর্থাৎ আগের বেতন কত? চরণের তো আগে কত ছিল? এই যে 5 অনুপাত, তাহলে 1-এর জন্য যদি 3000 হয়, 5-এর জন্য কত হবে? 3 5 এই যে 15,000, অর্থাৎ অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। ওকে, পরের কোশ্চেন দেখো কি আছে। এক্স তার বন্ধু ওয়াইয়ের চেয়ে দ্বিগুণ বড়,
ওয়াই জেডের থেকে 5 গুণ বড়, যদি এক্স ওয়াই জেড এর বয়সের সমষ্টি হয় 64, তাহলে ওয়াই এর বয়স কত হবে? তাহলে দেখো এখানে আমরা তিনটে কন্ডিশন পেয়েছি। কি কন্ডিশন পেয়েছি? এক্স ওয়াই জেড এর বয়সের সমষ্টি 64, তাহলে আমরা এখানটা লিখবো এক্স ওয়াই জেড এদের সমষ্টি হচ্ছে 64, একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন কি? এক্স তার বন্ধু ওয়াইয়ের চেয়ে বয়সে দ্বিগুণ বড়, তাই তো? এবার এখানে দেখো যে এক্স ওয়াইয়ের থেকে বয়সে দ্বিগুণ বড়, তাহলে এক্স আমরা একজনের বয়স এক্স ধরলাম, তাই তো? তাহলে দ্বিগুণ বড়, তাহলে আমরা বলতে পারি যে সে কি হবে? 2y হবে। দেখো এক্স তার বন্ধু ওয়াইয়ের চেয়ে দ্বিগুণ বড়, এক্স তার বন্ধু ওয়াইয়ের চেয়ে দেখো দ্বিগুণ বড়। ওকে, আবার দেখো কি বলেছে, ওয়াই জেডের থেকে 5 গুণ বড়, তাহলে যে ওয়াই জেড কত? দেখো ওয়াই বড় কার থেকে? জেডের থেকে। কত গুণ বড়? 5 গুণ, এই যে 5z, তাহলে আমরা এখানে ইকুয়াল করলাম। এবার এখান থেকে আমরা মানটা যদি এই যে ওয়াইয়ের মানটা যদি এখানে বসিয়ে দেই, এই ওয়াইয়ের মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে ওয়াইয়ের মান কত লিখবো আমরা? তখন 2y-এর জায়গায় দেখো এখানে একটা ভালো করে একটু বুঝবে, ওয়াইয়ের মান আমরা 5z পেয়েছি, সো এখানে যদি আমরা ওয়াইয়ের মানটা বসিয়ে দিই তাহলে 2 × 5z হয়, তাহলে এখানে কত আসবে? x ইকুয়াল টু কিন্তু হয়ে যাবে তোমার ভাই আর 10z হয়ে যাচ্ছে, তাই তো? এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা কিন্তু প্রত্যেকটা পেয়ে গেছি। যেমন এই x তো প্রথমেই পেয়ে গেছো। একজনের মান কত? এর মান হচ্ছে তোমার 10z, এই যে এক্স এর মান কিন্তু আমরা 10z পেয়েছি, ভালো করে বুঝো 10z পেয়েছি। আচ্ছা ওয়াই কত? ওয়াই হচ্ছে 5z, এই যে ভালো একটা কোশ্চেন কিন্তু, আর এটা তো জেডই আছে। ইকুয়ালটি হচ্ছে 64, তাহলে কত হলো? 10 আর 1 5 15 আর 1 16, তাহলে 16z ইকুয়াল টু যদি 64 হয়, এক্স একটা জেড ইকুয়াল টু কত হবে? 4 আসবে, তাই তো? এবার ওরা তো চেয়েছে ওয়াই। আচ্ছা ভাই ওয়াই কত? ওয়াই তো হচ্ছে মিডিল ম্যান, তাহলে মিডিল ম্যান কত হবে? মিডিল ম্যান হচ্ছে 5z, তাহলে 5z ইকুয়াল টু কত হবে? 4 5 20, তাহলে আমরা এখান থেকে উত্তর করতে পারি 20। দেখো সবাই বুঝতে পেরেছো কিনা? এটা একটু আরেকবার বলেন তো। আচ্ছা সবার প্রথমে আমরা এখানে কি করলাম? এক্স ওয়াই জেড দেখে নিলাম যে তিনজনের সমষ্টি হচ্ছে 64। প্রথম কন্ডিশন কি বলেছে? এক্স তার বন্ধু ওয়াইয়ের চেয়ে, দেখো এই হলো এক্স আর এই হলো ওয়াই, এই যে এক্স তার বন্ধু ওয়াই, এই যে তার বন্ধু ওয়াই ওয়াইয়ের থেকে দ্বিগুণ বড়, এই যে দ্বিগুণ, তাহলে এর দ্বিগুণ এই দুজন, তাই তো? দ্বিতীয় ক্ষেত্রে ওয়াই জেড এর থেকে, তাহলে এই যে ওয়াই জেড এর থেকে কত গুণ বড়? এই যে 5 গুণ বড়। ব্যাস এবার আমরা দুটোকে ইকুয়াল করে দিলাম। কি করলাম? এই যে এখানে 2y, এই ওয়াইয়ের জায়গায় আমরা এই মানটাকে বসিয়ে দিলাম, যেহেতু এখানে আমরা আগেই y ইকুয়াল টু 5z পেয়ে গেছি। পরের কোশ্চেন, এবার দেখো তৃতীয় সমানুপাতিক তোমরা সবাই বের করতে পারো, কিন্তু এবার এখানে আমি সংখ্যাটাকে একটু অন্যরকম রেখেছি, নর্মালি সংখ্যা না রেখে এক্স ওয়াই জেড দিয়ে করেছি। এটা এক্স স্কোয়ার, আমি একটু লিখে দিই। দেখো তৃতীয় সমানুপাতিক কিভাবে বের করতে হয়? ধরো এটা হচ্ছে প্রথম সমানুপাতিক, এটা হচ্ছে দ্বিতীয় সমানুপাতিক, এটা হচ্ছে তৃতীয় সমানুপাতিক। তো আমরা তৃতীয়টা জানি না, এটা কোশ্চেন মার্ক। তাহলে আমরা কি করি? প্রথম বাই দ্বিতীয়, আবার কি করি? দ্বিতীয় বাই হচ্ছে তৃতীয়, তো এই যে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমার দরকার কি? এই যে জিজ্ঞাসা চিহ্ন, তাহলে জিজ্ঞাসা চিহ্ন কি করে বেরোবে? এই যে ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এক্স, রাইট? এটাই তো, এটাই আমরা এবার এখানে তোমাদেরকে দেখাবো। দেখো একটু ভালো করে বুঝবে। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে প্রথমটা বাই হচ্ছে দ্বিতীয়টা, সো আমরা এখানে লিখবো কি? দ্বিতীয়টা, যে এক্স মাইনাস ওয়াই। আবার এখানে কি লিখতে হয়? দ্বিতীয়টা বাই তৃতীয়টা, তো দ্বিতীয়টা তো হচ্ছে কি? এক্স মাইনাস ওয়াই বাই হচ্ছে জানি না, তো এটাকে আমি কি করব? এটাকে আমি কোশ্চেন মার্কই রেখে দিলাম। কোশ্চেন মার্ক মানে এটাই তৃতীয় সমানুপাতিক, এটাই আমরা বের করব। এবার তোমার এই কোশ্চেন মার্কটাই বের করতে হবে, তাহলে কোশ্চেন মার্ক ইকুয়াল টু কি আসবে? আমরা এই যে ক্রস গুণ করে নিচ্ছি, দেখো ক্রস গুণ করলে কি হবে? এক্স মাইনাস, কোথায় গেল? এক্স মাইনাস ওয়াই, এটা তো কোনায় কোনি গুণ করতে হবে, যে বজ্র গুণ, তাহলে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার বাই কি হবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা জিজ্ঞাসা চিহ্ন, হ্যাঁ তুমি এখানে অন্য কিছু ভাবলেও ভাবতে পারো, বা তৃতীয়টা, বা এখানে তুমি লিখে দাও যে তৃতীয় সমানুপাতিক, অর্থাৎ এখানে লিখে দাও তৃতীয়টা, তো জানি না তৃতীয়টা। তাহলে এবার এখান থেকে আমাকে ক্যালকুলেশন করতে হবে, এই ক্যালকুলেশনটাই কিন্তু মেন। দেখো এবার কি করব? আমরা এই যে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার, আমরা এটাকে কি এইভাবে লিখতে পারি? এক্স মাইনাস ওয়াই
আর নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই বাই হচ্ছে এক্স প্লাস হচ্ছে ওয়াই। এবার এখানে দেখো এটা কেটে গেল, তাহলে বাকি পড়ে থাকলো কি এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে দেখো এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। সবাই কি বুঝতে পেরেছে? একটু রেসপন্স করবে। এই কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন ভাই, সবাই একটু রেসপন্স করো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার ঠিক। ওকে ফাইন, ঠিক আছে। পরের কোশ্চেন, সবচেয়ে ক্ষুদ্র যে সংখ্যা দিয়ে 675কে গুণ করলে একটি পূর্ণ ঘন সংখ্যা পাওয়া যাবে তা নির্ণয় করো। এখন বিষয় হচ্ছে ঘন সংখ্যা নির্ণয় করতে গেলে তোমাকে এক এক করে সব গুণ করতে হবে, কিন্তু ওই গুণ করার থেকে সব থেকে বেস্ট হয় তুমি একে যদি ফ্যাক্টরাইজেশন করো, তাহলে তুমি ইজিলি করে ফেলতে পারবে, কোনো তোমার টেনশন করতে হবে না। যেমন কি 675কে যদি আমরা ফ্যাক্টরাইজেশন করি, কিভাবে করবে তুমি এইভাবে করতে পারো, 6 5 11 11 18, আচ্ছা 3 দিয়ে যদি ভাগ করি, 3 3 25 75। চলো আবার কি, আবার 3 দিয়ে দেই, 3 সাথে 21, 3 5 15। ওকে 3 দিয়ে দিলে কত হবে, 3 25, দেখো এই যে 5, এই 5, তাই তো। এবার দেখো ঘন কখন হয়, প্রতি 3টে করে সংখ্যা মিলে একটা সংখ্যা হয়, কিউব তৈরি হয়, একটা কিউব সংখ্যা তৈরি হয় 3টে সংখ্যার জন্য। তাহলে এই 3 এই 3 এই 3, একটা 3 হবে, এই দুটো 5 আছে, তাহলে আরেকটা 5-এর দরকার আছে, একটা 5 মিসিং। তাহলে আমরা এখানে যদি এই 5টা দিয়ে গুণ করে দিই, তাহলে কিন্তু আমাদের সংখ্যাটি ঘন হয়ে যাবে। তাহলে ঘনর সময় কি করবে, ফ্যাক্টরাইজেশন করবে। আর যখন বর্গ সংখ্যা বলবে তখন কি করবে, নর্মালি গুণ করবে। ঠিক আছে, কারণ আমরা শিখিয়েছিলাম যে কোনো সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা কিনা দেখে কিভাবে বলতে হয়, তাই না? তাহলে তোমরা পূর্ণবর্গ সংখ্যা যদি বর্গ সংখ্যা বলে গুণ করবে অপশানগুলো, আর যদি ঘন বলে তাহলে ফ্যাক্টরাইজেশন করবে। বুঝতে পেরেছো সবাই? স্যার দুইটা মিলে কি করতাম? আবার বলো। বলছিলাম যে এখানে 3টা 2 হলো তো না, 3টা 3 হলো, কিন্তু এখানে 2টা 2 হলো। দুইটা যদি 2 হয় তাহলে আরো একটা 2 দরকার হতো, তাহলে একটা 2 আর একটা 5, তাহলে এই যে 10 দিয়ে গুণ করতে হতো। ঠিক আছে স্যার। তাহলে দেখতে হবে যে মোট কথা হচ্ছে আমার তিনটে মিলে পেয়ার করতে হবে। তো এই 3টে তো পেয়ার হয়েছে, কিন্তু এখানে দেখলাম দুটো 5 আছে, তাহলে একটা 5 শর্ট। আবার তুমি যখন বললে যে স্যার যদি আরো দুটো 2 থাকতো তাহলে কি করতাম, তাহলে একটা 2ও শর্ট, তাহলে একটা 5 আর একটা 2 শর্ট, তাহলে 5 দুগুণী 10 আমাকে অ্যাড করতে হতো। ঠিক আছে, হ্যাঁ স্যার। এবার দেখো এই যে ব্লাড রিলেশন অনেকেরই কিন্তু প্রবলেম হয়, ব্লাড রিলেশন কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। আর ব্লাড রিলেশন কি করতে হবে, কোনো ধরো আমি যেটা বোঝাই হয়তো তুমি বুঝতে নাও পারতে পারো, কিন্তু তুমি তোমার জায়গা থেকে তোমার রিয়েল লাইফের, হ্যাঁ তুমি এক্সাম্পল দিয়ে বুঝবে, তুমি নিজের দিয়ে ভাববে, তাহলে দেখবে ইজিলি তুমি উত্তরগুলো করতে পারছো। যেমন এই কোশ্চেনটা দেখো, মোহন মুকেশের ছেলে, তাহলে এই যে মুকেশের ছেলেকে আমরা এখানটা লিখবো, এই হচ্ছে মুকেশ, তাই তো, তার ছেলে হচ্ছে কে, মোহন। সবসময় চেষ্টা করবে যদি একটু ফ্যামিলি ট্রি বানানো যায়, তাহলে কিন্তু কোনো ভুল হবে না। এবার কি বলেছে, মুকেশ কিরণের পিতামহ। পিতামহ বলতে কি বলতো, ঠাকুর দাদা বা দাদু যেটাকে বলা হয়। তাহলে নিশ্চয়ই মোহনের ছেলে এরকম কিছু একটা হবে, যাকে আমরা পরে করছি। এবার আবার দেখো কিরণ হচ্ছে নেহার মেয়ে। আচ্ছা আমি এখানটা একটু দেখাই যে নেহা, এই নেহার মেয়ে হচ্ছে কিন্তু কিরণ। কিরণ আবার বলেছি ঋষি হলো মোহনের ছেলে। এই যে মোহনের একজন ছেলে আমরা পেলাম, কে, ঋষি। দেখো এগুলো যখন তুমি, ও আচ্ছা, যখন বুঝতে পারবে না তখন এইভাবে ডায়াগ্রাম করবে। আর কি বলেছে, যদি মোহনের নেহার সঙ্গে বিবাহ হয়, এই যে মোহন বিবাহ করেছে এই নেহাকে, তাহলে ভালো করে বোঝো, এই যে মোহন বিবাহ করেছে এই নেহাকে। আবার এইদিকে নেহার কিন্তু একটি মেয়ে, কি নেহা, ও হ্যাঁ নেহার একটি মেয়ে আছে যার নাম কিরণ। তাহলে নেহার মেয়ে মানে তো মোহনেরও মেয়ে, ওরও মেয়ে, তাহলে এটা হচ্ছে কিরণ। দেখো এখানে দিলাম কিরণ। এবার ওরা কোশ্চেন করেছে, তাহলে ঋষি মুকেশের সাথে কি সম্পর্ক, তাহলে ঋষি কোথায়, এই হচ্ছে ঋষি আর এই হচ্ছে মুকেশ, তাহলে কি সম্পর্ক হবে, তার গ্র্যান্ডসন হবে। হ্যাঁ নাতি হবে, নাতি হবে, নাতি বলতে কি, যে গ্র্যান্ডসন। ভাই তাহলে সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এই ব্লাড রিলেশনটা কিন্তু তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। চলো পরের কোশ্চেন, এই একটা নতুন কোশ্চেন, ঠিক আছে।
কারণ এরকম নতুন নতুন হয়তো কিছু কোশ্চেনের সম্মুখীন পরীক্ষার সময় হতেই হয়, তো সবসময় আমরা চেষ্টা করব যে একটু নতুন নতুন কিছু কোশ্চেনও করার। নিম্নলিখিত সংখ্যা জুটিগুলির মধ্যে কোনটি টুয়াইন মৌলিক সংখ্যা নয়? আমরা মৌলিক সংখ্যা তো জানি, টুয়াইন মৌলিক সংখ্যা, টুয়াইন বলতে আবার এরকম একটা মিনিং আমরা বলতে পারি, মানে যমজ যেটাকে বলে, টুয়াইন বলতে কি যমজ যেটাকে বলা হয়। তাহলে এবার এর ডেফিনেশনটা কি কেউ বলতে পারবে? দেখো, এই যে টুয়াইন মৌলিক সংখ্যা বলতে আমরা কি বুঝি, যাদের মধ্যে অন্তর মানে ডিফারেন্স থাকবে টু। তাহলে কি বললাম, যে একটা সি হবে। উত্তর কি হবে সেটা তো আমরা পরে বলছি, আগে তুমি কি ডেফিনেশনটা জানতে যে টুয়াইন মৌলিক সংখ্যা কাকে বলা হয়, জানতে কি? ভাই যে উত্তর দিয়েছো বলো। অপশন দেখে বুঝতে পারছি স্যার ওখানে। আচ্ছা যাক, ঠিক আছে। তো ঠিক আছে, এবার একটু ডেফিনেশনও জেনে রাখো। তাহলে কি বললাম, যে টুয়াইন মৌলিক সংখ্যা হচ্ছে যাদের ডেফিনেশন হচ্ছে, যাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে টু। এবার দেখো এখানে কি যে কোনটি টুয়াইন মৌলিক সংখ্যা নয় বলেছে। তাহলে এবার আমরা এক এক করে দেখব। দেখো, এই যে তুমি কি বলেছিল অপশন? স্যার ওটা মানে মৌলিক সংখ্যা বলছিলাম। এই যে হ্যাঁ, ইয়েস, এটা হবে অপশন, এটাই হবে। কেন এখানে নয় বলেছে, কোনটি টুয়াইন মৌলিক সংখ্যা নয়? এখানে দেখো এদের ডিফারেন্স হচ্ছে টু এবং এরা কিন্তু মৌলিক সংখ্যা। এবার এখানে দেখো এদের ডিফারেন্স টু, এরাও কিন্তু মৌলিক সংখ্যা। এদের ডিফারেন্স টু, এরাও কিন্তু মৌলিক সংখ্যা। এদের ডিফারেন্স টু, এরা কিন্তু মৌলিক নয়। কেন? 169 কিন্তু মৌলিক নয়। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের উত্তর। এবার অনেক সময় যাক, এখানে তো আমরা এইভাবে দিয়েছি, এরপরে অনেক সময় কোশ্চেন করতে পারতো যে কোনটা টুয়াইন মৌলিক সংখ্যা, তোমাকে এইভাবে যদি দিত তখনই কিন্তু তুমি ঘাবড়ে যেতে। ভালো করে বোঝো, ওই জন্য বললাম থিওরি জ্ঞানটাও থাকাটা জরুরি। আমি এখানে দিলাম 5, এটা দিলাম 7, হ্যাঁ এবার দিলাম 11 আর দিলাম 17। এবার দেখো সমস্যাটা কোথায়, ওই জন্য বারবার বলি ডেফিনেশনটা জানতে হবে। আচ্ছা 9 তো হয় না, আচ্ছা এখানে আমি করলাম, আচ্ছা 11 আর 13 করলাম, 11 আর 13, আর এটা আমি নন অফ দিস দিলাম। এবার যদি তোমাকে জিজ্ঞাসা করি ভাই কোনটা টুয়াইন মৌলিক সংখ্যা, কি উত্তর দেবে? এখন তুমি তো ডেফিনেশনই জানতে না, এখন তুমি তো ভাববে আচ্ছা এখানে তো এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, ও আচ্ছা এখানে দুটো রেখেছি, যাক এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, এটাও মৌলিক, এটাও মৌলিক, তাহলে এটাও টুয়াইন মৌলিক, এটাও টুয়াইন মৌলিক, এটা টুয়াইন মৌলিক নয়। তাহলে এবার কি কনসেপ্টটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, পরের কোশ্চেন। একজন ব্যক্তি প্রতিটি জিনিস 5 টাকা দরে 10টি জিনিস এবং প্রতিটি জিনিস 10 টাকা দরে 30টি জিনিস কিনেছে, তাহলে সমস্তর গড় মূল্য কত? অর্থাৎ বিষয়টা বলতে চাইছি এরকম, 5 টাকা দামের সে 10টি জিনিস কিনেছে, আবার 10 টাকা দামের সে 30টি জিনিস কিনেছে। তাহলে বলেছে গড়ে কত টাকা এসে দাম, তাহলে আমি কতটি জিনিস কিনলাম, এখানে কিনলাম 10টি জিনিস, এখানে কিনলাম 30টি জিনিস, তাহলে টোটাল 40টির দাম হচ্ছে এই টাকাটা, 40টির দাম। এই যে আমি একে 40 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হবে? 5 10 50 আর হচ্ছে 300, তাই তো? তার মানে 350, 350কে যদি তুমি 40 দিয়ে ভাগ করো, 0 0 কাটলাম, 4 8 32, 4 8 32 আর হচ্ছে 5 7, তাহলে দেখো এটাকে ভাগ করলে 8.75 আসবে। তাহলে আমার এখানে উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার এ। ক্লিয়ার? আচ্ছা, পরের কোশ্চেন। এই ধরনের কোশ্চেনগুলো তোমরা অনেকেই আছো যারা ভুল করে আসো। দেখো কিভাবে করবে। দুইটি সংখ্যার বর্গের যোগফল হচ্ছে 74, তাদের গুণফল হচ্ছে 35, তাহলে তাদের যোগফল কত? এই কোশ্চেনগুলো খুব সুন্দর কোশ্চেন, একটু বুঝতে হবে, তাহলে দেখবে ইজিলি করতে পারবে। এবার এখানে একটা সূত্র তোমাকে জানতে হবে। ওরা তো তোমার কাছে যোগফল চেয়েছে, তো আমি ধরে নিলাম একটি সংখ্যা এক্স, অপর সংখ্যাটি একটা এ, অপরটি বি। এবার ওরা তোমার কাছে যোগফল চেয়েছে, আমি এখানে একটা সূত্রের সাহায্যে করব, কি অ্যালজেব্রার একটা সূত্র। আচ্ছা তোমরা কি এই সূত্রটা কেউ জানো বলো তো? এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি কেউ বলতে পারবে? হ্যাঁ দা জানি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এবার আমি এটা কেন লিখলাম, দেখো এই যে দুইটি সংখ্যার বর্গের যোগফল হচ্ছে 74, তাহলে এই যে ভাই দুইটি সংখ্যার বর্গের যোগফল, এর জায়গায় আমি কত লিখব? 74 প্লাস এই যে 2 ইন্টু, দেখো তাদের গুণফল বলে দিয়েছে 35, তাহলে গুণফল এই যে দেখো দুইটি সংখ্যার গুণফল 35, দেখে নাও কত সহজ হয়ে যাচ্ছে অঙ্কটা। তাহলে এখানে কত হবে? এটা হচ্ছে 74 আর এটা হচ্ছে 70, তাহলে 144।
কি ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু যদি 144 হয়, এ প্লাস বি ইকুয়াল টু আসবে 12। এই যে উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। খুব সুন্দর একটা কোশ্চেন, পরীক্ষায় আসলে অনেকে কিন্তু আমরা হা করে যাই। আচ্ছা, একটু রেসপন্স করলে ভালো হয়, বুঝতে পেরেছো কিনা? মানে শুরুতে বাদ দিয়ে স্যার অন্য নিয়মে, হ্যাঁ, স্যার অন্য নিয়মে এটা অন্য না, অন্য আর নিয়ম করতে গেলে তো তোমাকে এবার বড় করতে হবে, তাছাড়া তোর কোনো উপায় নেই। তুমি আর কিভাবে করবে? তাহলে তোমাকে এক এক করে চেক করতে হবে, অনেক বড় হয়ে যায়। সব থেকে বেস্ট হচ্ছে এই যে অ্যালজেব্রার এই সূত্র ছাড়া বাদ দিয়ে করতে গেলেই তোমার সমস্যা। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না দা? কোনটা কোনটা? বর্গের যোগফল বলেছো তো, তার মানে যদি একটা সংখ্যা এক্স ধরি আর একটা সংখ্যা যদি ওয়াই ধরি, তাদের বর্গের যোগফল মানে এক্স না, স্কোয়ার দুইটি প্লাস। সংখ্যার বর্গের, তাহলে বর্গটা আগে করবে, সমষ্টির যোগফলের বর্গ না কিন্তু, বর্গের দুইটি সংখ্যা, দুইটি সংখ্যা তাদের বর্গ, এই যে তাদের বর্গের যোগফল, এই না বিষয়টা ভাই? হ্যাঁ, তা তুমি তো লিখলে এ প্লাস বি তার হোল স্কোয়ার। আরে ভাই, এখানে লিখেছি এ প্লাস বি, এটা তো আমার বর্গ না, আমি এই মানটা এখানে জাস্ট পুট করলাম। এই যে এখানে দেখো না কোথায় পুট করেছি, সেটা তো দেখো। বুঝতে পেরেছি। হ্যাঁ, কোথায় মানটা পুট করলাম সেটা দেখতে হবে। আচ্ছা, পরের একটা কোশ্চেন দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন, একটু শিখে নাও। এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস কে ইকুয়াল টু 0। এবারে অনেক আরেকটা জিনিস একটু বলে রাখি, আমি মাঝে মধ্যে একটা দুটো কোশ্চেন একটু নতুন রাখার চেষ্টা করি। কেন জানো? কারণ কি বলতো, তোমরা আগে হয়তো ভরসা পাও না বা বিশ্বাস করতে চাও না। যখন পরীক্ষায় একটা দুটো কোশ্চেন ওরকম চলে আসে, তখন মনে হয় এরকমটা যদি করতাম ভালো হতো। হ্যাঁ, যেমনটা প্রিলিতে হয়েছে আমার, বেশ কি বলবো, একেবারে যাক, আর বেশি কিছু বলছি না নাম। আমি ত্রিকোণমিতির কিছু ক্লাস দিয়েছিলাম, তারা করতো না, মানে একদম বেসিক জিনিসগুলো, অথচ ত্রিকোণমিতি থেকে কোশ্চেনগুলো এসে খুব সহজ, দেখে উত্তর হয়ে যেত যদি ক্লাসগুলো করতো। তো এটা তো পরীক্ষা আসার পরে বুঝতে পারছি যে না, ত্রিকোণমিতিটাও একটু করলে ভালো হতো। তো যাই হোক, বিষয়গুলো হচ্ছে এরকম যে এগুলো তোমরা ভাববে না যে এগুলো খুব টাফ, টাফ নয় কিন্তু। এগুলো হচ্ছে কি বলতো, বেসিক জিনিস, আমরা হয়তো জানি না, সেই কারণে একটু নতুন নতুন মনে হতে পারে। এই যে, তো এখানে কি আছে, এই সমীকরণের মূল হলো এক্স, এক্স ইকুয়াল টু 3। তাহলে অপর একটি মূল কত? তার মানে বিষয়টা কি বলতে চাইছি, এই এক্স এর জায়গায় তুমি 3 বসাবে। এবার ঘটনা হচ্ছে এখানে তো আবার কে আছে, ঘাবড়ানোর কোনো কারণ নেই, আমি এই কেটাই বের করব। দেখো কিভাবে বের হয়। তাহলে এখানে কিন্তু বলে দিয়েছে এক্স ইকুয়াল টু 3। ভাই, এক্স ইকুয়াল টু যদি 3 হয়, সবার প্রথমে এক কাজ করো না, এখানে তুমি কে এর মানটা বের করে নাও, কে এর মানটা বসিয়ে নাও, এই কে দেখবে ইজিলি বেরিয়ে যাবে। এক্স এর মান যদি 3 হয়, তাহলে এক্স স্কোয়ারের মান কত হবে, 9 মাইনাস, তাহলে 12 ইন্টু 3, 3 12 কত, 36, প্লাস হচ্ছে কে ইকুয়াল টু 0। এই কে ইকুয়াল টু কী হবে, 36-এর থেকে এটা মাইনাস করলে কত হবে, 27। তাহলে দেখো আমরা কিন্তু এখানে কে এর মানটা পেয়ে গেছি। কিন্তু এখানে তো ওরা কে চায়নি, ওরা চেয়েছে অপর আর একটি মূল কী হবে। তাহলে এবার কী করব, এবার আমরা মানটা বসিয়ে দেবো। আমরা যে ইকুয়েশনটা জানি, এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস হচ্ছে 27, এই যে আমরা কে এর মানটাকে পুট করে দিলাম। দেখো অঙ্ক কিন্তু সহজ, ঘাবড়ানোর কোনো কারণ নেই। তোমরা ছোটোবেলায় সেই করেছো না, ছোটোবেলায় বলছি কেন, মাধ্যমিকে যে উৎপাদকে বিশ্লেষণ, তো আমরা সেটাই করবো, মিডিল টার্ম যাকে বলা হয়। এবার এখানে 12 আছে, 12কে কীভাবে ভাঙানো যায়, এমন 12 কীভাবে পাবো, এই 27কে এমনভাবে ভাঙলে, দেখো 9 ইন্টু যদি আমরা 3 করি, 3 নং 27, অথচ 9 যোগ 3 করলে 12 হয়, তাহলে আমি কিন্তু পেয়ে গেলাম। তাহলে একটা জিনিস তো আমি কমন, একটা যদি আমার 3 হয়, আর একটা হবে মূল 9, কিন্তু এখানে তো একটা 3 বলেই দিয়েছে, একটা তো 3 আমি জানি, তাহলে চোখ বন্ধ করে কিন্তু আরেকটা আমি 9 বলতে পারি। এবার ঘটনা হচ্ছে 9 এখানেও 9 আছে, আবার এখানেও -9 আছে, এটা কিন্তু উত্তর হবে না ভাই। এই যে যতটুকু বললাম, এটুকু কি তোমরা বুঝতে পেরেছো, আমাকে একটু বলো তো। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে ফাইন। তাহলে কি বললাম, যে লাস্ট যে সংখ্যাটা থাকে একে আমাকে এমনভাবে করতে হবে যাতে তাদের যোগফল আবার এটা আসে। তাহলে একটা 3 হবে, একটা 9। এখন তুমি তো বোঝোনি যে কোনটা হতে পারে, এবার দেখো বুঝে যাবে কি হবে। তাহলে আমরা এক কাজ করি, এক্স স্কোয়ার মাইনাস আমি 9x করলাম, কারণ এখানে তো -12x, তাহলে এখানে 3x করে দিলাম। দেখো -9 -3, তাহলে -12 প্লাস হচ্ছে 27। এখান থেকে কমন নাও, x কমন নিলে কি থাকবে, x -9, এখান থেকে 3 কমন নিলে কি থাকবে, x -9। এবার দেখো এখানে আমরা দুটো মান পাবো, একটা হবে x -3 আর একটা হবে x -9। এবার কি হয়, x -3 অর্থাৎ x -3 ইকুয়াল টু যদি 0 হয়, x ইকুয়াল টু হচ্ছে 3, এ দেখো একটা 3, আবার x -9 ইকুয়াল টু যদি 0 হয়, x ইকুয়াল টু 9। তাহলে আমরা চোখ বন্ধ করে উত্তর বলবো, অপশন নাম্বার বি হচ্ছে রাইট উত্তর। ভাই সবাই বুঝতে পেরেছো?
স্যার এখানে হ্যাঁ 27 যে আছে ওখানে মানে 3x প্লাস 27 আছে ওখানে একটু বলেন। এই 27 একে তোমাকে এমনভাবে ভাঙাতে হবে যাতে সেই দুটি সংখ্যার আবার যোগফল আমরা এই 12 করতে পারি। 27কে আমরা দেখো তার- 9 × 3 করলাম। হ্যাঁ কি বলছো বলো। তারপরেরটা স্যার মানে এক্স কমন নিলাম ওখানে, তো এক্স থাকলো আবার 9 থাকলো -3, তারপরে এখানে যে 9 লিখলেন ওই 27 হ্যাঁ নিচে তাই যেটা। এখান থেকে কি আছে x-3, আর এই যে এখান থেকে আমি x-9 কমন নিলাম, তো x-9 কমন নিলে এই যে x-9 কমন নিলে কি থাকে, x-3 পড়ে থাকে না। হ্যাঁ স্যার ঠিক আছে। ব্যাস এটি।